শান্ত কোচি শহরের সবচেয়ে বড় সমস্যাটা হলো কোনো পোষা প্রাণী হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সেই শহরেই লুকিয়ে আছে ভয়ানক কিছু চক্র। একদিকে এক বিকৃতমনা সাইকো শিশুদেরকে এমন ভাবে কিডন্যাপ করছে যেন এটাই তার একমাত্র শখ, আর অন্যদিকে ড্রাগ ডিলারদের একটা দল একটা স্পেশাল জিনিস স্মাগল করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে মগ্ন। এরা দুই গ্রুপ যখন তাদের অন্ধকার কারবার নিয়ে ব্যস্ত, তখনই কাকতালীয় ভাবে ভাগ্যের অদ্ভুত সেন্স অফ হিউমারে এই ভয়ানক চক্রের মাঝখানে পড়ে যায় শহরের নতুন সেলিব্রিটি পেট ডিটেকটিভ টনি। যেই লোকের কাজ ছিল হারানো বিড়াল, কুকুর, হাঁস মুরগি খোঁজা, সেই এখন ডিল করছে সাইকোপ্যাথ আর ড্রাগ মাফিয়াদের সাথে। টনি ভেবেছিল পোষা প্রাণী খুঁজে হয়ে যাবে বড় লোকস, কিন্তু সে জানতো না তার ভাগ্য নেটফ্লিক্স একটু বেশিই দেখে, তাই তার জীবনকে বানিয়ে দিল ডার্ক থ্রিলারের ফ্রি ট্রায়াল। এখন প্রশ্ন একটাই, পেট ডিটেকটিভ টনি সত্যিই কি এই দুষ্টু চক্রদেরকে বোকা বানাতে পারবে, নাকি তারাই হাসবে আর টনি ভাববে বিড়াল কুকুর খুঁজতে গিয়ে আমি কি উল্টা অপরাধ জগতের মামা হয়ে যাব নাকি? এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় সব টুইস্ট, কিছু পাগলের পাগলামি, একটু ফান আর মিস্ট্রি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি পেট ডিটেকটিভ। আজ আমরা যার গল্প শুনবো তার নাম ডিটেকটিভ জোশ আলুলা, যে সেই সুদূর মেক্সিকো থেকে 2008 সালে এসেছে। তবে এখানে মেক্সিকো থেকে সে কেন আসলো তার আছে এক বিশাল ইতিহাস। ড্রাগ মাফিয়া পাবলো এক্সবারের যুগ শেষ হওয়ার পর 90 দশকে মেক্সিকোতে যখন নতুন নতুন ড্রাগ মাফিয়ার জন্ম হচ্ছিল, তখন এদের সবার মধ্যে নিষ্ঠুর ড্রাগ মাফিয়া ছিল পিটার সাম্বাই, আর তার চক্রের নাম ছিল মুন্ডাক কার্টেল। কিডন্যাপিং, বন্দুকযুদ্ধ, 100-রও বেশি খুন, মাদক পাচার, এমন বড় বড় সব ক্রাইমের পেছনে ছিল শুধু সাম্বাইয়ের নাম। আমেরিকার FBI, ইন্টারন্যাশনাল সংস্থা ইন্টারপোল সবাই শুধু হন্যে হয়ে সাম্বাইয়ের একটা ছবি খুঁজছিল, কারণ আজ পর্যন্ত কেউ তাকে কখনো দেখেনি, আর কেউ একবার দেখলে তাকে আর জীবিত পাওয়া যেত না। তাই জোশ আলুলার একটাই শখ ছিল অন্তত সাম্বাইয়ের একটা ছবি তোলা। একদিন জোশ গোপনে জানতে পারে যে সাম্বাই একটা জায়গায় তার ডিল করতে যাচ্ছে। জোশ আলুলার ছিল শুধু একটাই লক্ষ্য, সে যে কোনো মূল্যে সাম্বাইয়ের একটা ছবি তুলবে। তাই দৃঢ় সাহস নিয়ে সেই গোপন আস্থানার দিকে যায়। সেখানে তখন এক মেক্সিকান মেয়েকে আর এক ড্রাগ মাফিয়া মারতে মারতে জিজ্ঞেস করে আজ এখানে সাম্বাইয়ের আসার কথা, সে কেন আসেনি। মেয়েটার শয়তানি এক হাসি দেয়। তখনই গাড়িতে করে আসে সেই খুংখার ডন সেম্বাই। সেম্বাই এসেই সবাইকে গুলি করে মেরে ফেলে, আর এই সুযোগে জোশ আলুলা সেম্বাইয়ের ছবি তুলে নেয়। কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ লাইটে সেম্বাই জোশের চেহারা দেখে ফেলে। জোশ কোনো মতে জান নিয়ে তো পালায়। তবে ততক্ষণে সেখানে মেক্সিকোর পুলিশ চলে আসে। মুন্ডান কার্টেল পুলিশকে দেখে প্রচুর ঘাবড়ে যায়, ফলে তাদের মধ্যে শুরু হয়ে যায় ভয়ানক এক সংঘর্ষ। সেদিনের ওই অতর্কিত হামলার পরেই সাম্বাইয়ের ধ্বংসের শুরু হয়। জোশ আলুলা সাম্বাইয়ের ভয়ে সোজা ইন্ডিয়া চলে আসে। তেমন কোনো ভালো চাকরি না পাওয়ায় নিজের ডিটেকটিভ এজেন্সি খোলে, যার নাম ডিটেকটিভ আলুলা ইন্টারন্যাশনাল ফ্রম মেক্সিকো। তবে এদেশের লোকেরা আবার ওষুধের দোকান আর ডিটেকটিভ এজেন্সির মধ্যে পার্থক্য বোঝে না। তাই জোশ বাধ্য হয়ে সেই এজেন্সি বন্ধ করে মেক্সিকোর অভিজ্ঞতাকে ঝাল মশলা মাখিয়ে সাম্বাইয়ের অন্তর্ধার নামের একটা বই লেখা শুরু করে। সে যখন এই বই লেখছিল তখন তার ছেলে টনি আলুলা ধীরে ধীরে বড় হচ্ছিল। বাবার মতো টনিও বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। সারা জীবন পড়ালেখায় ফাঁকিবাজি করার কারণে টনি কোনো চাকরিও পায়নি। তার উপরে গার্লফ্রেন্ড কেইকাইয়ের বাবার একটাই ডিমান্ড যে ছেলে যেন কোনো সিকিউরিটি ফোর্সে কাজ করে। তাই টনি বাধ্য হয়ে তার বাবার ডিটেকটিভ এজেন্সি পুনরায় চালু করে। তবে টনি জানে না সাধারণ এক কেস তাকে কত বড় এক ঝামেলায় ফেলে দিবে। গভীর রাতে টনি দাঁড়িয়ে আছে এক ছাদের কিনারায়। এটা ভেবেন না যে সে লাভ দিবে, সে তো আসলে ছাদ বেয়ে নেমে দেখা করতে এসেছে তার ভালোবাসা কেইকেইয়ের সাথে। তবে টনিকে নিয়ে কেইকেইয়ের একটাই অভিযোগ, টনি তাকে সময় দেয় না, আর আলতু ফালতু কেস সামলাতে গিয়ে 2 দিন তো কখনো 3 দিন গায়েব থাকে। কোনো কেস সলভ করলেও তো হতো, তবে যে সামান্য এক নেকলেস খুঁজতে পারে না তাকে নিয়ে আর কি বা আশা করা যায়। তাই কেই সরাসরি ব্রেকআপ করতে চায়। এরা যখন ব্রেকআপের ডিসকাশনে ব্যস্ত, তখন দূরে জাহাজের পৌঁছে মকবুল নামের এক লোক গাড়ির ড্রাইভিং সিটে বসে তার মেয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথা বলায় ব্যস্ত। তখন সিলভা নামের এক লোক জাহাজ থেকে একটা বাক্স নিয়ে আসে। তার আচরণ কেমন যেন সন্দেহজনক। সিলভা মকবুলকে বলে এই বাক্সে 30 কোটির জিনিস আছে, কিন্তু এতে
এতে আমার লাভ কি? কারণ গোডাউনে জিনিসটা পৌঁছে দিলে আমাকে মাত্র 50,000 দিবে। এর থেকে ভালো আমরা মুন্নারে গিয়ে আমার এক পরিচিতকে 1 কোটিতে বেচতে পারবো। মকবুল ঘাবড়ে বলে, তোমার কি মনে হয় কানাক সভাপতি এসব জানলে তোমাকে আস্ত রাখবে? আসলে কানাক সবাইকে দেখানোর জন্য সভাপতি কিচেন নামের রান্নার ব্যবসা করলেও সে আসলে ওই ব্যবসার আড়ালে স্মাগলিং এর রাজত্ব চালাচ্ছে, যে বর্তমানে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় স্মাগলার। মকবুল বহু কষ্টে তার পুরনো সমস্যা থেকে নিজেকে আর তার পরিবারকে বাঁচিয়েছে, তাই সে আর এসবে জড়াতে চায় না। মকবুল রাস্তার পাশে গাড়ি থামিয়ে খাবার কিনতে গেলেই সিলভা কাউকে কল দিয়ে জানায় মকবুল সিলভার প্রস্তাবে রাজি হচ্ছে না। তখনই হঠাৎ কালো গাড়ি ভর্তি কিছু লোক এসে সিলভাকে মারতে থাকে। মকবুল দৌড়ে এসে তাকে বাঁচাতে গেলে তাকেও মেরে রাস্তায় ফেলে দেয়। সিলভা কোন রকমের সবাইকে মেরে গাড়ি নিয়ে পালায়। এদিকে দিলরাজ নামের এক লোক গভীর রাতে উঠে তার ডাইনি মার্কায় স্ত্রীর অর্ডার পালন করতে শুরু করে। দিলরাজের স্ত্রীর কাজ সারাদিন নাক ডেকে ঘুমানো আর স্বামীকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কাজের অর্ডার দেওয়া। স্ত্রীর অত্যাচারে ত্যক্ত বিরক্ত দিলরাজের একটাই প্রার্থনা, তার স্ত্রী যেন সোজা উপরে চলে যায়। থালা বাসন মাজা থেকে শুরু করে ঘর কোরানো, নাস্তা বানানো সব বেচারা একাই করে। এমনকি তার স্ত্রী ললির প্রাণপ্রিয় কুকুর কান্নুকে পটি করিয়ে পরিষ্কার করাটাও তারই কাজ। কিন্তু আজ কান্নুর রুমে এসে দেখে সে তার খাঁচাই নেই। ডলি এই খবর জানতেই এমন এক চিৎকার দেয় যে কেইকেই এর বাবা মা জেগে যায়। ঘরে আলো জ্বলতে দেখে কেইকেই আর টনি এক কোনায় গিয়ে লুকায়। ডলি আসলে কেইকেই এর ফুপু হয়, তাই বোনের চিৎকার শুনে তার বাবা মা ছুটে আসে। সমস্যা হলো এই অ্যাপার্টমেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা নেই আর 2 নিকাম্মা ওয়াচম্যান ঘুমাচ্ছিল, তাই কান্নুর খোঁজ কেউ জানে না। কেইয়ের বাবা সান্ত্বনা দিয়ে বলে, আমি এখনই আমার পুরো ফোর্সকে পাঠাচ্ছি, আপনি ভয় পাবেন না। স্ত্রীর ভয়ে দিলরাজও সবার সাথে কান্নুকে খুঁজতে যায়। সিলভা গাড়িতে করে পালানোর সময় সেই লোককে কল দিয়ে বলে, মকবুল আমার অফারে রাজি হয়নি, ওরা আমাকে মারতে এসেছে দেখে মকবুল পালিয়ে গেছে। আমি মুন্নার আসছি, তুমি ভয় পেও না, আমি কাউকে তোমার নাম বলিনি। তখনই 2টা ড্রোন সিলভার পাশ থেকে উঠতে দেখে সিলভা গাড়ি আরো জোরে চালানোর চেষ্টা করে। দেখা যায় কে যেন হাতের বিশেষ গ্লোভস দিয়ে এই ড্রোন গুলোকে কন্ট্রোল করছে। আচমকাই একটা ড্রোন থেকে তীক্ষ্ণ তীর ছুটে এসে সিলভার গলায় লাগতেই সে মারা যায় আর গাড়ি পলে গিয়ে জোরে বাড়ি খায়। কালো সেই গাড়ি এসে থামতেই একটা লোক নেমে লিয়াকত নামের কাউকে কল দিয়ে বলে, সিলভা মারা গেছে, জিনিসটা এখন সুরক্ষিত আছে। যে ড্রোন কন্ট্রোল করছিল সেই মেয়েটাকে গাড়ির পেছনেই দেখা যায়। ললির কান্নু তখন সবার নজর এড়িয়ে সেই কালো গাড়ি থেকে নেমে লাল গাড়িতে ওঠে। কালো গাড়ি চলে যেতেই কান্নু সেই গাড়িতেই থেকে যায়। পরের দিন সকালে টনি তার অফিসে আসতেই তাকে থানা থেকে একটা কেসের সাহায্যের জন্য ডেকে নেওয়া হয়। টনির তো হেভি ভাব বেড়ে যায়, কারণ ফাইনালি পুলিশেরও টনির সাহায্যের দরকার হলো। টনি থানায় আসতেই হেড কনস্টেবল বলে, হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ ধারণা করছে এটা একটা খুন। টনি তার গোয়েন্দাগিরির জ্ঞান বোঝাতে বলে, হ্যাঁ এটা অবশ্যই একটা খুন, কারণ লাশের গলার ডান পাশে ধারালো বস্তুর দাগ পাওয়া গেছে আর এমনটা কোনো ধারালো চাকু বা ড্রোন দিয়েই করা সম্ভব। ফিঙ্গারপ্রিন্টে তদন্ত করলেই জানা যাবে এই খুনে আসলে কয়জন জড়িত। লাশটাকে টেনে গাড়ির পাশে রাখা হয়েছে, তার মানে আশেপাশে খুঁজলেই খুনি সম্পর্কে কোনো না কোনো ক্লু তো অবশ্যই পাওয়া যাবে। হেড কনস্টেবল হ্যাবি খুশি হয়ে সেই ক্লু দেখাতেই দেখা যায় এটা আর কিছুই নয় বরং টনির ডিটেকটিভ এজেন্সির কার্ড। তার মানে পুলিশ টনিকে কেস সলভ করতে নয় বরং খুনের সাসপেক্ট হিসাবে ডেকেছে। এটা কিছু হইল। এতক্ষণ ভাব নেওয়া টনি এবার বেলুনের মতো চুপসে বসে থাকে। হেড কনস্টেবল টনির বাবাকে টনির বিষয় জানাতে কল দিলেই জোশ উল্টা জানিয়ে দেয়, অমন নিকাম্মা ছেলের তো থানায় থাকা উচিত বলেই কল কেটে দেয়। কোনো উপায় না পেয়ে টনি এবার আসে এসআই রাজাতের কাছে। তবে এই রাজাত আবার সাধারণ কেউ না, ইনি হলেন টনির কুট্টিকালের শত্রু। স্কুল লাইফে এরা দুইজনই কেইকে ভালোবাসত, তাই টনি কেইকে এর মন পাওয়ার জন্য আর রাজাতকে তার পথ থেকে সরাতে রাজাতের প্যান্টে পানি ঢেলে টিচারকে বলে রাজাত প্যান্টে পি করে দিয়েছে। টিচার রেগে রাজাতকে অপমান করে বের করে দেয় আর কেইকে এর নজরে একদম নামিয়ে দেয়। এরপর টনি রাজাতকে সরিয়ে কেইকে তার নিজের করে নেয়। রাজাত আজ সেই ধোকার বদলা নিতে বলে, তোর কার্ড ক্রাইম সিনে পেয়েছি, তোকে তো আমি এই কেসের প্রাইম সাসপেক্ট বানিয়ে সোজা জেলে পুরবো, তারপর কেইকেই হবে শুধু আমার। টনি তাকেও জ্বালাতে বলে, ঠিক আছে আমিও প্রমাণ
প্রমাণ করে দিব যে গত রাতে আমি কেই এর সাথেই ছিলাম। কুট্টিকালের ক্রাশ আরেক বেটার সাথে ছিল জেনে রাজাতের মনটাই ভেঙে যায়। কনস্টেবল জানায় অ্যাক্সিডেন্টের গাড়িটা আসলে কানাক সভাপতি নামের একজনের। গাড়ির ড্রাইভার মকবুল পলাতক আর অর্নল্ড এবং তার গ্যাং বাইরে অপেক্ষা করছে। রাজা টনিকে বলে তোকে এবার তো ছেড়ে দিচ্ছি, কিন্তু ভুলে যাবি না যে তোকে আমি ছাড়বো না। টনি সেখান থেকে বের হতেই আর্নল্ড কেমন ভাবে যেন তার দিকে তাকায়। টনির বন্ধু সানু এইসব কাহিনী শুনে অপরাধীর নজরে তাকায়, কারণ গত রাতে সে যখন তার বান্ধবী এমকে নিয়ে অ্যাক্সিডেন্টের ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, গাড়িতে কিউট কুকুর দেখে এম খুশিতে তাকে নিয়ে বাইকে ওঠে, আর তখনই সানুপের পকেট থেকে টনির ভিজিটিং কার্ড পড়ে যায়। এমন বন্ধু থাকলে শত্রুরা দরকার হয় না। টনি এসব শুনে রেগে চলে গেলে সানু তার গ্রাভিটের ফুড ডেলিভারির কাজে চলে যায়। রাতের অন্ধকারে পুরনো এক গ্যারেজে এক লোককে দেখা যায়। লোকটা গাড়ির ভাঙা জিনিসপত্র টোকাচ্ছিল। তখনই পেছনে কুকুরের ডাক শুনে তাকাতেই দেখে একটা মেয়ে তার কুকুরের সাথে হাঁটতে বের হয়েছে। লোকটা দ্রুত পুরনো জিনিসগুলো তার ভ্যানে ভরে। একটা চিকন তারের মতো কিছু হাতে পেঁচিয়ে তার ভ্যান নিয়ে চলতে শুরু করে। মেয়েটা অবাক হয়ে তার দিকে তাকায়। কিছুক্ষণ পর লোকটাকে তার ভ্যান নিয়ে সাবলীল ভাবে যেতে দেখা যায়। পরের দিন ব্রেকিং নিউজ চলে যে শহরে ছোট্ট শিশুদের গায়েব করার কেস বেড়েই চলছে। গত রাতে একটা মেয়ে তার কুকুরকে নিয়ে হাঁটতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। বাবা এমন খবর শুনে বলে শহরে এত ক্রাইম হচ্ছে আর তোর কাছে একটা কেসও নেই। শোন, তুই যদি একটা ছোট কেস নিয়েও সেটা সলভ করতে পারিস, আমি তোর বিয়ের কথা বলতে কেই এর বাবার কাছে যাব। বাবাকে পাত্তা না দিয়ে টনি কেই এর মেসেজ ওপেন করতেই দেখে সে একটা মিসিং কুকুরের পোস্ট শেয়ার করেছে। কুকুরটাকে দেখতেই তার মনে পড়ে যায় সানুপ এই কুকুরটার কথাই তো বলেছিল। ব্যাস, দুই বন্ধু সেই কুকুর নিয়ে পৌঁছে যায় কেই এর ফুপু ললির কাছে। ললি মেলা খুশি হয়ে টনিকে পেট ডিটেকটিভের নাম দিয়ে দেয় আর সাথে 1,00,000 টাকা পুরস্কার। ব্যাস, এখান থেকেই টনির মাথায় আসে পেট ডিটেকটিভের বিজনেস আইডিয়া। সানুপ পরের দিনই সারা শহর জুড়ে পেট ডিটেকটিভের লিফলেট বিতরণ করে। ব্যাস, এরপর তো কেসের পর কেস আসতেই থাকে। টনি এবার আপডেট ডিটেকটিভ, তাই সে খুঁজে পাওয়া সব পেটের গলায় জিপিএস ট্র্যাকার ঝুলিয়ে দেয়। এভাবেই যখন তার দিন কাটছিল, তখনই একদিন কেই কিছু বাচ্চাকে নিয়ে তার জন্মদিনের অনুষ্ঠান পালন করছিল। বরাবরের মতোই টনি দেরি করে, কারণ রাস্তার মাঝখানে তার গাড়ি নষ্ট হয়ে গেছে। তাই তাড়াহুড়ায় স্কুলের বাচ্চাদের অটোতে উঠে বসে। হঠাৎ তার নজর পড়ে একটা মেয়ের হাতে সুন্দর একটা কাচের বয়মের মধ্যে কিছু মাছ রাখা। টনি মাছগুলো ছবি তুলে নিয়ে জিজ্ঞেস করে এগুলো কোথায় পেলে? অটো ড্রাইভার সুনীল বলে আমিই দিয়েছি, বাচ্চা তো অনেক জেদ করছিল। বাচ্চাটা বলে এমনি এমনি দেয়নি, 500 টাকাও নিয়েছে। হোটেলের সামনে এসে টনি নামতেই অটো ড্রাইভার সুনীল টনিকে বলে বাচ্চাটাকে রাস্তা পার করিয়ে দিতে। টনির তো দেরি হচ্ছে দেখে কেই রেগে কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। টনি এসে কেইকে রাগে দেখে পরম যত্নে কেক খাইয়ে তার রাগ ভাঙিয়ে ঘোরাতে নিয়ে যায়। রাতে বাসায় ফিরে কেই জানায় কাল সকালে রাজাতের সাথে তার ফটোশুট আছে, তাই তাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাজাতের নাম শুনতেই টনির তো রাগে শরীর একদম জ্বলে পুড়ে যায়। কেই ঘুমাতে চলে গেলেই টনি দেখে খবরে রাজাত বলছে এই মিসিং কেস সলভ করে সে দেখিয়ে দিবে। টনি বিড়বিড় করে বলে কেন যে এমন গাধা মার্কা লোকদেরকে পুলিশে নেয় কে জানে। ছোট এক ছেলের পোষা খরগোশ গ্যারেজের ভিতরে চলে যাওয়ায় তাকে আনতে গিয়ে লক্ষ্য করে এক লোক মাটি খুঁড়ছে, পাশেই ছোট্ট এক মেয়ের লাশ। ছেলেটা প্রচন্ড ভয় পেয়ে যায়। সেই সাইকো খুনিও ছেলেটাকে দেখে ফেলে। ছেলেটা পিছু ফিরতেই খেয়াল করে খুনি গম্ভীর চেহারায় তার দিকে এগিয়ে আসছে, হাতে চিকন তার। ছেলেটাকে ধরে খুনি এক পৈশাচিক হাসি দেয়। সকাল হতে না হতেই রাজাত তার টিম নিয়ে টনির অফিসে এসে বলে 5 বছরের মেয়ে রিয়াকে চকলেটের লোভ দেখিয়ে কিডন্যাপ করার জন্য তোকে থানায় যেতে হবে। আমার কাছে এর প্রমাণও আছে। আইপিসি 347 এবং 127 অনুযায়ী আমি তোকে গ্রেফতার করতে এসেছি। রাজাতের এমন হুমকিতে টনির অবশ্য কিছু যায় আসে না। নারায়ণ তখন ফোনে রিয়ার ছবি দেখাতেই টনি বলে আরে একে তো আমি চিনি। রাজাত বলে অটো থেকে যখন রিয়াকে নামিয়ে নিয়ে যাচ্ছিলে সে সময়ের ফুটেজ আছে, অটো ড্রাইভারও বয়ান দিয়েছে, তাই তুই এখন এই কিডন্যাপিং কেসের প্রাইম সাসপেক্ট। টনি জানায় সে রিয়াকে দেখেছিল ঠিকই, কিন্তু গত রাতে সে তো কেই এর সাথে ছিল। এই কথা শুনে রাজাত রেগে জিজ্ঞেস করে তোদের মধ্যে আসলে কি চলছে রে? টনি ভাব নিয়ে বলে সেটা তার কাছে গিয়ে শুনে আয়। রাজাত ওয়ার্নিং দিয়ে বলে যদি এসব মিথ্যা হয় না তাহলে আমি আবারও তোকে গ্রেফতার করতে আসবো। রাজাত চলে গেলে সানপো মনে করিয়ে দেয় যে কেই আর টনি ঝগড়া চলছে। কে কি এখন আদেও সত্য বলবে? টনি বুঝে যায় তার কপালে এখন শনি ঘুরছে। কেই টনির উপরে রাগ ঝাড়ার জন্য হিট থেরাপি শপে চলে আসে। সেখানে সবকিছুতে টনির ছবি, যেন টনির চেহারা দেখে সে জিনিসপত্র ভেঙে তার রাগ কমাতে পারে। রাজাত সেখানে এসে টনির বিষয়ে সব জিজ্ঞেস করতে শুরু করে দেয়। এত পার্সোনাল
পার্সোনাল কোশ্চেন করায় কেইও প্রচন্ড বিরক্ত। টনি সেখানে এসে রেগে রাজাতকে বলে, তোর এত কিছু জানতে হবে কেন? এক কথায় দুই কথায় রাজাত আর টনির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কেই কোনোভাবেই তাদের থামাতে পারে না। দুই পাগল একে অপরকে না মারতে পেরে বোতল, টিভি সব ভাঙা শুরু করে দেয়। অতিষ্ঠ হয়ে কেই নরম সুরে রাজাতকে ডেকে বলে, আমাদের তো ফটোশুট আছে, চলো যাই। রাজাত কে এর সাথে চলে গেলে টনি সেসব খেয়াল না করে রাগে টিভি ভাঙতেই থাকে। কিছুক্ষণ পর রাজাত আর কে না দেখে টনি মনের কষ্টে ড্রিঙ্কস করতে থাকে। বন্ধুর এই হাল দেখে সানপু বলে, এসব প্রেম বাদ দিয়ে কাজে মনোযোগ দে। টনি এবার ভাবতে থাকে যে রিয়াকে কিডন্যাপ করলো কে। তখনই খবরে শোনে প্লাটিনাম আরোরানা নামের এক মাছ আছে যার দাম প্রায় 5 কোটির মতো। সেটাকে ইন্ডিয়ায় খুব সহজেই স্মাগলিং করা হচ্ছে। 10 দিন আগেই এই মাছ ইন্ডিয়াতে এসেছে। টনির মনে পড়ে যায় রিয়ার হাতেও তো সে এমনই মাছ দেখেছিল। দ্রুত সেই ছবি সানপুকে দেখিয়ে বলে, আমরা যদি এই মেয়েকে পাই তাহলে এই ইন্টারন্যাশনাল মাছও পাবো, আর তখন আমরা হয়ে যাব ইন্টারন্যাশনাল ডিটেকটিভ। একেই মনে হয় বলা হয় আকাশ কুসুম ভাবনা। টনি আর সানপু রিয়াকে খোঁজার মিশনে নেমে পড়ে। নম্রভদ্র সাংবাদিকের গেটআপে চলে আসে রিয়ার বাসায়। রিয়ার মা জানায় সেদিন অটোতে এক লোকও ছিল। পুলিশ বলেছে সেই এই কাজ করেছে। রিয়ার মা তার কথা বলছে বুঝতে পেরে টনির কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, রিয়ার রোজ একই অটোতে যেত? রিয়ার মা জানায়, হ্যাঁ, আসলে অটো ড্রাইভার সুনীল পাশেই থাকে, এই জন্যই তাকে ঠিক করা হয়েছে। রিয়ার বাবা মকবুল আপাতত বাসায় নেই। টনি মকবুলের ছবি তুলে নিয়ে যেতে গেলে রিয়ার মা কান্না করে বলে, আমার মেয়েকে প্লিজ খুঁজে দিন, পুলিশ কিছুই করছে না, ওকে না পেলে আমি বাঁচবো না। টনি সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করবেন না, আমি ওকে ঠিকই খুঁজে বের করব। টনি আর সানপু পুলিশ সেজে সুনীলের বাসায় আসে, কিন্তু সুনীল যদি তাকে চিনে ফেলে তাই মুখ আড়াই দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে, মাছ কোথায় পেয়েছিলে? সুনীল জানায় সুনীলের এক বন্ধু জোকো টোল প্লাজায় রেখে গিয়েছিল। সে ওই মাছ সুনীলকে গিফট করতে চেয়েছিল। রিয়া মাছ দেখে চাচ্ছিল, তাই সুনীল তাকে 500 টাকার বদলে দিয়ে দেয়। টনি আর সানপু এবার জোকোর কাছে গিয়ে মাছ কোথায় জানতে চাইলে জোকো নেশার ঘোরে উল্টাপাল্টা বলতে থাকে। টনি বাধ্য হয়ে ছবি দেখাতেই জোকো ভালো করে তাকালেই খেয়াল করে বোতলে টি লেখা, কিন্তু জোকো তো সাধারণ এক কাচের বোতলে লোকাল মাছ দিয়েছিল। তার মানে ওই টোল প্লাজাতেই মাছের অদলা বদলি হয়ে গেছে। টনি টোল প্লাজাতেও আসে, কিন্তু সেখানে তেমন কিছুই জানতে পারে না। টনির হঠাৎ মনে পড়ে সে এই টিটি লোগো কোথাও তো দেখেছে। তখনই তার মনে পড়ে এটা তার বন্ধু থমাসের লোগো, যেটা সে ছোটবেলায় বেঞ্চে বানাতো। টনি থমাসকে কল দিয়ে জিজ্ঞেস করে সে কি কোনো বোতল ডিজাইন করেছিল। থমাস বলে, হ্যাঁ, নীল ঢাকনা আর অক্সিজেনের সিস্টেম করা আছে। টনি এবার খুশি হয়ে বলে, আমি এখন আসছি, কিন্তু থমাস বারণ করে বলে, আমি তো সোলো ট্রিপে যাচ্ছি। কিন্তু বাস্তবে তাকে পুলিশ কোনো এক কেসের জন্য গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এমন লিড হাতছাড়া হওয়ায় টনি মুখ গোমরা করে ট্রাফিকে এসে থামতেই সামনের বিলবোর্ডে আর্চারি ইনস্টিটিউটের বিজ্ঞাপনে কাইয়ের সাথে রাজাতকে নাচতে দেখে টনি রেগে কেই এর অ্যাপার্টমেন্টের সামনে আসে, কিন্তু ওয়াচম্যান জানায় কেই তার জন্য দরজা খুলতে মানা করে দিয়েছে। নিরুপায় হয়ে কেই এর রাগ ভাঙাতে তার গাড়িতে ফুলের তোড়া নিয়ে বসে থাকে। কেই তাকে দেখে বিরক্ত হয়ে বলে, এখনই নামো। টনি তবুও কোনো কথা না শুনলে সে বিরক্ত হয়ে বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাইতে থাকে। দুইজন হাট্টা গোট্টা লোক এসে গাড়িতে বসে পড়ে। কেই বেচারি তো ভেবাচাকা খেয়ে বলে, আমি তো আসলে মজা করছিলাম, ও তো আমার বয়ফ্রেন্ড। লোকগুলো আচমকাই বন্দুক বের করে বলে, আমরা মজা করছি না, গাড়িটা এখন স্টার্ট দাও। এই দুই লোক টনি আর কেইকে এক বাবুর্চিখানায় নিয়ে আসে। এক রুমে নিয়ে এসে তাদের হাত বাঁধে। লোকগুলোর বস আসলে টনির মনে পড়ে যায় থানা থেকে বের হওয়ার সময় সে একে দেখেছিল। এটাই সেই আর্নল্ড। আর্নল্ড টনিকে কোষে এক চড় মেরে জিজ্ঞেস করে, ওই মাছ কোথায়? তখনই রাজাত কেইকে ভয়েস মেসেজ দিয়ে বলে, তোমার গাড়ির পেছনে একটা বাক্সে সারপ্রাইজ আছে। আর্নল্ড তার লোককে নিয়ে সেই বাক্স আনাতে চায়। তখনই এদের সবার বস কানাক আসলে আর্নল্ড বলে, মকবুল আমাকে ধোকা দিয়েছে, সে মাছ নিয়ে পালিয়ে গেছে, আর এরা হলো ডিটেকটিভ। মনে হচ্ছে এরা কিছু একটা জানে। কানাক টনি আর কাইকে বলে, 2 সপ্তাহ ধরে আমার ওই মাছগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালোই ভালোই বলছি, বলে দাও মাছ কোথায় আছে, না হলে একদম টুকরো টুকরো করে ফেলবো। থমাস তখন টনির ফোনে কল দিলে আর্নল্ড কল রিসিভ করে। থমাস কিছু না শুনেই বলে দেয়, আমি জামিন পেয়ে গেছি। তুই কোথায়? তুই তখন যে বোতলের কথা বলছিলি ওটা খুলবি না, তাহলে কিন্তু বোম ব্লাস্ট হয়ে যাবে, কারণ আমার পার্টনার ধীরু অন্য বোতলের জায়গায় ওই বোতলে বোম ফিট করে দিয়েছে, সাথে মিউজিকও আছে। আর এই সব ভণ্ড কাজের জন্যই থমাসকে জেলে যেতে হয়েছিল। কানাক এবার থমাসকেও ধরে আনতে বলে। থমাসকে আনলে টনি বলে, ওই বোতলে 30 কোটি টাকার মাছ ছিল। তোকে যে বোতলের অর্ডার দিয়েছিল তার চেহারা মনে আছে? থমাস জানায় ফোনে তার একটা ছবি আছে। সাথে সাথেই টনি তার কিরামতি দেখায়। তার ঘড়িতে লাইটার সিস্টেম থাকায় আগুন ধরিয়ে বাঁধন খুলে
হিরোর মতো এক লাফে নিজেকে মুক্ত করে নেয়। টনি থমাসের ফোনে লোকটার মানে সাজির ছবি দেখে বের হতেই যাবে, তখনই রাজাদের দেওয়া গিফটের কথা মনে পড়ে যায়। তাতে কি আছে দেখার জন্য গেলেই কেই তাকে বারণ করে, কিন্তু টনি এত জোরে লাথি মারে যে ভেতর থেকে হার্ট শেপের ধোয়া আর লাভ ইউ মিউজিক বেজে ওঠে। শব্দ পেয়ে আর্নল্ড আর তার দলবল সেখানে আসলে ভিতু থমাস পেছনে সরে যায়। টনি সবাইকে মেরে চিৎপটং করে তিনজন পালায়। আর্নল্ড জলদি কানাকের ড্রাইভার প্রকাশকে কল দিয়ে জানিয়ে দেয়। তিনজন বাইরে আসতেই বাবুর্চিরা চাকু, ছুরি, খুন্তি যা পারে সব নিয়ে সামনে দাঁড়ায়। টনিও কম নাকি, সে ফল, সবজি, গরম থালা বাটি যা পায় তাই দিয়ে সবাইকে কুপকাত করে ফেলে। টনিকে এক মহিলা মারতে আসলে টনি কেইকে তোলে আর কেই ক্যাটের মতো একটা লাথি মেরে মহিলাটিকে ফেলে দেয়। তিনজন পালাতে গেলে বলদ থমাস সেই মহিলাকে সাহায্যে হাত বাড়িয়ে দেয়। মহিলাটা এত জোরে হাত ধরে যে টনি টেনেও তাকে ছাড়াতে পারে না। সাথে সাথেই শাটার বন্ধ হয়ে যায় আর দুই বন্ধুর হাত ছুটে যায়। বন্ধুকে এমন বিপদে ফেলে দিয়ে টনি অঝরে কান্না করে, কিন্তু পর মুহূর্তে মায়া কান্না বন্ধ করে বলে চলো। আবার কেমন আবেগ। গাড়িতে টনি কেইকে সব সত্য জানিয়ে বলে এটা শুধু মাসির কেস না, বরং এক বাচ্চা মেয়ের জীবনের প্রশ্ন। যে বোতল অর্ডার করেছিল মানে সাজির ছবি দেখালে কেই বলে এই লোক তো রিলস বানায়, একটা চরিত্রহীন লোক, প্রায় আমাকে মেসেজ দেয়। টনি খুশি হয়ে বলে একে পেয়ে গেলেই কেস সলভ হয়ে যাবে, তুমি এখনই ওকে মেসেজ করে ডাকো। কেই এর মেসেজ পেয়ে সাজি খুশিতে ফুড কোর্টে দেখা করতে আসে আর টনি বোরখা পরে আসে। কেই তাকে বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেয়, কিন্তু বোরখার ভেতরে কি সুন্দর চেহারা লুকিয়ে আছে তা দেখার জন্য চরিত্রহীন সাজি নিকাব সরাতেই টনিকে দেখে ঘাবড়ে পালানোর চেষ্টা করলে টনি তাকে ধরে বসে। এদিকে রাজা তো শপিং মলে জোকার সেজে এসেছে, কারণ টনির আগে সে এই কেস সলভ করতে চায়। সাজি টেবিল উল্টে দিয়ে দৌড়ানো শুরু করলে টনি বোরখা পরা অবস্থায় সাজির পিছু নেয়। সাজি এক শপ থেকে স্কার্ট পরে বের হলেও টনি ঠিকই তাকে চিনে ফেলে। পুরো রাস্তা দৌড়ে সাজি লোকাল মার্কেটে ঢুকে পড়ে। দুই মহিলার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে তার মেয়েলি পোশাক পরা দেখে তারা সাজিকে মারতে শুরু করে। সাথে সাথেই টনি গিয়ে ছাতা দিয়ে সাজিকে ধরে জিজ্ঞেস করে বল কার জন্য তুই মাছ স্মাগলিং এর কাজ করছিস। কেই চাকু নিয়ে বলে ওর মোচটাই কেটে দাও তো। সাজি মোচ কাটার ভয়ে লিয়াকতের নাম বলে দেয়। লিয়াকত অনেক বড় মাপের এক গ্যাংস্টার। মাছ না পেয়ে সে সাজিকে বেঁধে ট্রেনের নিচে মাছ বরাবর ফেলে দিয়েছিল। ট্রেন চলে গেলে লিয়াকত সাজিকে জিজ্ঞেস করে সত্যি করে বল আমার মাছ কোথায়। সাজি বলে আমার তথ্য অনুযায়ী কানাক সিলভার মাধ্যমে জাহাজ থেকে মাছ নেওয়ার কন্ট্রাক্ট পায়। সিলভাকে হাইওয়েতে আটকিয়েছিলাম, কিন্তু দোকানদার মকবুলও সেখানে ছিল। মকবুলকে সামলাতে গিয়ে সিলভা পালিয়ে যায়। ড্রোনের মাধ্যমে সিলভাকে মেরে সাজি মাছটা নিয়ে নেয়। থমাসের কাছ থেকে স্পেশাল বোতল বানায়, কিন্তু ডেলিভারির দিন টোলের সামনে পুলিশ দেখে ড্রাইভার টোল প্লাজার এক স্টাফকে দিয়ে বলে সে ওই মাছ পরে এসে নিয়ে যাবে। সাজি তখন দুজন লোককে ঠিক করে। তারা বিশ্বাস করিয়েছিল যে তারা মাছ সঠিক জায়গায় পৌঁছে দিবে। এরপর কি হয়েছে সাজি জানে না। লিয়াকত জোকর সেই লোকাল মাছ দেখিয়ে বলে কোথায় 30 কোটি টাকার মাছ আর কোথায় এই 30 টাকার মাছ। লিয়াকতের বস লিয়াকতকে কলে হুমকি দিয়ে বলে 10 দিনের মধ্যে মাছ না পেলে সে লিয়াকতকে শেষ করে দিবে। লিয়াকত রেগে সাজিকে মারতে চায়। তখন লিয়াকতের গার্লফ্রেন্ড মানা করলে লিয়াকত সাজিকে বলে তোকে 10 দিন সময় দিলাম, এরপর তোকে আর কেউ বাঁচাতে পারবে না। টনি মনে মনে ভাবে তার মানে ওই মাছ বাচ্চার কাছেই আছে আর এটা কেউ জানে না। লিয়াকতকে কোথায় পাবে জিজ্ঞেস করলে সাজি জানায় সে গলফ ক্লাবে থাকে। রাজার তখন পাশ থেকে ক্লাবের কথা শুনে ফেলে। টনি আর কেই গলফ ক্লাবে আসলে রাজা তো সেখানে ক্লিনার সেজে চলে আসে। লিয়াকত গলফ খেলে চলে গেলে টনি বল বের করে তার ভেতর থেকে ইয়ারবাডস বের করে রেকর্ড শোনে। এই ইয়ারবাডস সে আগে থেকেই বলের ভেতরে সেট করে রেখেছিল। রেকর্ডে শুনতে পায় লিয়াকত মাইকেলকে বলছে বড় একটা ডিলের জন্য এখানে থাকতে হচ্ছে। সুলতান তার গার্লফ্রেন্ডকে কুকুর গিফট করেছিল, সেটা আনতেই পিটার সাম্বাই গেছে। টনি কেইকে বলে আমার বাবা পিটার সাম্বাইকে নিয়ে একটা গল্প লিখছে, তাহলে কি এটাই সেই ডন। রাজাত এসব শুনে বলে তাহলে মেক্সিকোর ডন পিটার সাম্বাই এখন কোচিতে। এই খবর রাজাত মিডিয়ায় ছড়িয়ে দেয় আর নিজের ঢাক ঢোল পিটিয়ে বলে আমি অনেক বুদ্ধি খাটিয়ে কাঠ খড় পুড়িয়ে এই খবর জানতে পেরেছি। আমার টিমের পুরো প্ল্যান করা হয়ে গেছে, খুব দ্রুতই আমরা সাম্বাইকে ধরে ফেলবো। সাম্বাইয়ের সম্পর্কে ডিটেলস জানতে টনি এবার সানপুর সাথে তার বাবার স্টাডি রুমে আসে। টনি সাম্বাইয়ের ফাইল তো পায়, কিন্তু তাতে কোনো ছবিই নেই। বাবার বাইকের হর্ন শুনতেই টনি আবারও সব ঠিকঠাক করে গুছিয়ে বের হতেই জো সন্দেহ চোখে
চোখে তাকিয়ে টনিকে চেক করে যে সে আবার কিছু নিয়ে গেল না তো। খেতে বসে জোশ বেশ ভাব দেখিয়ে বলে, তোর মতো বয়সে কত বড় বড় ক্রিমিনাল ধরে কেস সলভ করেছি, কত ফেমাস ছিলাম জানিস, এখনো আমার নাম শুনে ল্যাটিনরা কেঁপে ওঠে। সানপু এই সুযোগে সাম্বাইয়ের কথা জিজ্ঞেস করলে জোশ কান্না করে বলে, সাম্বাই আর আমার মধ্যে অন্য রকমের এক সম্পর্ক ছিল। আমি ডিটেকটিভ আর সে ডন, আমরা উত্তর দক্ষিণের মানুষ ছিলাম, এই জন্য আমাদের মধ্যে ঝামেলা বাঁধত, কিন্তু ওর মন ছিল পরিষ্কার। তখনই খবরে সাম্বাইয়ের কোচিতে আসার খবর শুনতে পেয়ে জোসের সব ভাব একদম উবে যায়। এই জন্যই বলে বেশি ফাপড় ছাড়তে হয় না। সানপু বলে, জানেন এই কেস কে সামলাচ্ছে? আপনার ছেলে টনি। জোস সাম্বাইয়ের কাছে ধরা পড়ার ভয়ে রেগে দুটোকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। FBI, CBI, ইন্টারপোল কেউ যা জানতে পারেনি সেটা জোস জানে, আর তা হলো সাম্বাইয়ের ছবি। সাম্বাইকে কেউ কখনোই দেখেনি, কিন্তু জোস ঠিকই তার ছবি তুলেছিল। জোস ক্যামেরার নেগেটিভ থেকে সাম্বাইয়ের ছবি বের করলেই দেখা যায়, আরে এটা তো দিলরাজ, মানে ললির স্বামী। জোস মনে মনে বলে, সাম্বাই এখনো আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডন, সে নিশ্চয়ই এখন বড় কোনো ষড়যন্ত্র পাকাচ্ছে। কিন্তু সাম্বাই তখন তার স্ত্রী ললির জন্য পাটায় ইডলির আটা ভাঙছে। ললি তাকে কোনো ছাড় দেয় না, এত বড় মাপের ডনকে দাপট দেখিয়ে একদম ভেজা বেড়াল বানিয়ে রেখেছে। সাম্বাইয়ের খবর টিভিতে চলতে থাকলে দিলরাজ কান পেতে সেটা শোনার চেষ্টা করে। তার মানে সবাই তার কোচিতে থাকার কথা জেনে গেছে। এটা জানতে পেরে জলদি কিচেনের সব দরজা জানালা বন্ধ করে লুকানো এক ক্যাবিনেট খোলে, যার মধ্যে আছে তার বোম, বন্দুক আর ল্যাপটপ। দিলরাজ মোস্তফাকে কল দিয়ে জলদি দেখা করতে বলে। কিছুক্ষণ পর অ্যাপার্টমেন্টে লিয়াকত আসে। সবাই লিয়াকতকে কল দিয়ে জিজ্ঞেস করে, কুকুরের খোঁজ পেয়েছো? লিয়াকত বলে, আপডেট জানাবো। ওদিকে মিডিয়া বাচ্চা মেয়েটার কেসের কথা জিজ্ঞেস করলে রাজাত খামোখা টনির রিয়াকে রাস্তা পার করানোর ফুটেজ দেখিয়ে বলে এই লোকই ওকে কিডন্যাপ করেছে। কিন্তু কেই এই খবর দেখে প্রচুর রেগে যায়। রাজাত তখন তার এক আত্মীয়ের সাথে দেখা করতে কেই এর অ্যাপার্টমেন্টে আসে। ফোনে কথা বলতে বলতেই 10B ফ্ল্যাটের কলিংবেল দিতে তার মনে পড়ে সে ভুল ফ্লোরে চলে এসেছে। লিফটে উঠতে গিয়ে দেখে দিলরাজ, ললি এবং লিয়াকতের টিম দাঁড়ানো, কিন্তু সেখানে কেউ কাউকেই চেনে না। রাজাত লিয়াকতকে বলে, আপনার টুপিটা তো অনেক সুন্দর। পুলিশকে দেখে লিয়াকত মুখ লুকানোর চেষ্টা করে। সব জায়গায় টনির ছবি ছড়িয়ে দেওয়ায় টনি এখন হুডি পরে মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে। টনি তার পাশের এক জ্যোতিষীর কাছে আসলে জ্যোতিষী জিজ্ঞেস করে, সত্যি করে বলে তো বাচ্চাটা কোথায়? টনি বলে, আমার নামে ওরা মিথ্যা গুজব ছড়াচ্ছে, আমি কিছুই করিনি, আর ওই বাচ্চা কোথায় সেটা জানতেই আমি আপনার কাছে এসেছি। টনি কড়ি দিয়ে জ্যোতিষীকে সব বুঝিয়ে বলে যে তার সাথে কি কি হয়েছে, কিন্তু জ্যোতিষী তার আগামাথা কিছুই না বুঝে জিজ্ঞেস করে, এই সিলভা কেন মারা গেল? টনির এবার হঠাৎ খটকা লাগে, কারণ কানাকেট গোডাউন তো শহরের বাইরে, তবে সিলভার লাশ পাওয়া গিয়েছিল মুন্নার হাইওয়েতে, মানে উল্টা দিকে। প্রশ্ন হলো সে মুন্নারে কেন যাচ্ছিল? নিশ্চয়ই তার অন্য কোনো প্ল্যান ছিল। টনি সিলভার কল রেকর্ড বের করার জন্য এক বন্ধুকে কল দেয়। সেই বন্ধু রেকর্ড বের করে এনে বলে, আর কোনো কাজ করতে বলবি না, পুলিশ তোকে কিন্তু ছাড়বে না। টনি উল্টা শাসিয়ে বলে, ছোটবেলায় তুই প্যান্টে পি করেছিলি, আর আমি সেই দোষ রাজাতের উপরে দিয়েছিলাম, সেটা আমি সবাইকে জানিয়ে দিব। ভয়ে সে সব কাজ করতে রাজি হয়ে যায়। একদিকে রাজাত রেড দিয়ে লিয়াকতের টিমকে খোঁজার চেষ্টা করছে, অন্যদিকে টনি সবকিছু তদন্ত করে এদের মাস্টার প্ল্যান বের করার চেষ্টা চালায়। সিলভার ফোন থেকে যে নম্বরে কল গিয়েছিল সেটা বর্তমানে বন্ধ। সেই নম্বর থেকেও আরো 2টা নম্বরে কল যায়, সেগুলোও বন্ধ। কিন্তু এত সহজে চুপ করে তো আর থাকা যাবে না, তাই সে গ্রাভিট ফুড ডেলিভারি সার্ভিসে থাকা সানপুর বান্ধবী এমকে কল দিয়ে নম্বরগুলো দিয়ে জিজ্ঞেস করে এদের কোনো ডেটা আছে কিনা চেক করতে। একটু খুঁজতেই এম সব ডেটা পেয়ে টনিকে দেয়। টনি সেই নম্বরগুলোর ঠিকানা দেখে বলে, এটা তো কে এর অ্যাপার্টমেন্ট, এলডোরাডো 10B। টনি ছবি তুলে কে ভয়েস মেসেজ দিয়ে বলে, চেক করে দেখো তো এখানে কে থাকে। কে রিপ্লেতে বলে সে বাসায় নেই, তাই পরে জানাবে। দিলরাজ ললির জন্য কফি বানিয়ে আনে। কফিটা তিতা হওয়ায় ললি তার মুখের উপরেই কফি ছুঁড়ে মারে। এটা কি আদেও কোনো ডনের জীবন হতে পারে? আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য বেচারা সাম্বাই কত কি না সহ্য করছে। রেগে সাম্বাই নিচে গার্ডদের মানে তার লোকদের রুমে আসে। মোস্তফা সিগারেট ধরিয়ে দিয়ে বলে, ম্যাডাম আপনাকে সন্দেহ করেনি তো? মোস্তফা বলে, আসলে তখন কোনো উপায় ছিল না, তাই আমাকে ওই ললি পেতনিকে বিয়ে করতে হয়েছিল। গল্প চলে আসে 4 বছর আগে। মেক্সিকো থেকে পালিয়ে আসার পরও সাম্বাইয়ের জীবন তেজপাতা হয়েছিল, আর জোশ ছবি তুলে অনেক বড় একটা ভুল করেছিল। সাম্বাই প্রতিজ্ঞা করে যে করেই হোক সে জোশকে ধরবে। তখনই পেপারে বিয়ের সম্বন্ধ দেখে পুলিশের নজর থেকে ছাড়া পেতে আর এই লুকানো জীবন থেকে মুক্তি পেতে সাম্বাই ললিকে বিয়ে করে। আর এরপর একদম সাধারণ
সিধে ভিজে বেয়ালের মতো হয়ে যায়। আর বিয়ের পরদিন থেকেই সাম্বাইয়ের জীবন ওই ললি একদম নরকে পরিণত করে, কারণ কিছু হলেই ললি পুলিশকে ডেকে নারী নির্যাতনের কেস দেওয়ার হুমকি দিত। সাম্বাই রেগে বলে, ভেবেছিলাম ওই মাছ বেচার টাকা দিয়ে নকল পাসপোর্ট বানিয়ে মেক্সিকোতে চলে যাব, তা তো আর হলো না, বরং ললির কুকুরের পটি পরিষ্কার করতে করতে আমার জীবনটাই পটির গন্ধে ভরে গেছে। লিয়াকত কোনো কাজের না। মোস্তফা বলে, আপনার জীবন থেকে ওই কুকুরকে সরাতেই সাজিকে কুকুরটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু না জানি ওই ডিটেকটিভ টনি কুকুরটাকে কোথা থেকে খুঁজে নিয়ে আসলো। তবে চিন্তা করবেন না, আমরা ওই কুকুরকে আবার গায়েব করব। সাম্বাই বলে, লিয়াকত মাছ না পাওয়া পর্যন্ত আমাদের এমনই চুপচাপ থাকতে হবে। রাতে সাম্বাই বস্তায় করে কান্নুকে মোস্তফাদের রুমের সামনে রেখে যায়। লিয়াকতের টিম সাজিকে তখন অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। টনি সানপোকে নিয়ে 10B ফ্ল্যাটে যাওয়ার প্ল্যান করে, তাই গেটে থাকা মোস্তফাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। বাবুল এটা দেখে দৌড়ে আসলে টনি আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। বাবুলকেও অজ্ঞান করে সানপু পাওয়ার সাপ্লাই রুমে চলে আসে। টনি কায়ের কাছে গেলেই কাই বলে, আমার মনে হয় ওখানে একটা ছেলে থাকে। এই অ্যাপার্টমেন্টে 2টা বি অ্যাপার্টমেন্ট আছে, একটাতে বেল বাজিয়েছিলাম, কেউ দরজা খোলেনি, আর একটা আছে 5B। টনি 5B-তে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করে। ভেতরে লিয়াকত তখন সাজিকে বন্দুকের নলের সামনে রেখে বলে, শেষবার মতো জিজ্ঞেস করছি, মাছ কোথায়? সাজি প্রাণ ভিক্ষা চেয়ে বলে, আমি যাকে হায়ার করেছিলাম সেই বোকার দল লোকাল মাছ ডেলিভারি করেছে, আমি কি করব আপনারাই বলেন। আমার কাছে ওদের ছবি আছে, আমাকে সময় দিন, ওদের আমি খুঁজে বের করব। আরো এক ডিটেকটিভও এদের পেছনে পড়ে আছে, তাছাড়াও তারাও ওই মাছ খুঁজছে। টনি বুঝে যায় তার মানে কিডন্যাপার, বাচ্চা মেয়ে এবং মাছ সবই ওই 10B-তে আছে। টনি 10B-তে গিয়ে নক করে, কিন্তু কেউ দরজাই খোলে না। টনি বলে, তার মানে তোমরা শুধু ফুড ডেলিভারির জন্যই দরজা খুলবে? ঠিক আছে। টনি এবার গ্রাভিতে অর্ডার দিয়ে নোটে লিখে দেয় 10B দরজা না খুললে 5B-তে যেতে। ডেলিভারি বয় ফালুদা নিয়ে চলে আসে অ্যাপার্টমেন্টে। আজ আবার তার প্রথম ডেলিভারি, তাই সবকিছু যেন ভালো করে হয়ে যায় সেটাই দোয়া করতে থাকে। তবে সে জানে না সামনে কি হতে যাচ্ছে। লিয়াকত যখন ড্রিল মেশিন দিয়ে সাজির একদম টাই ফিশ করার ব্যবস্থা করে, ঠিক তখনই সানপু পুরো অ্যাপার্টমেন্টের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়। ডেলিভারি বয় 10B এর দরজা বারবার নক করলেও কেউ যখন দরজা খোলে না, সে নোট পড়ে দেখে 10B দরজা না খুললে 5B-তে যেতে। তাই সে এবার 5B-তে গিয়ে নক করতেই লিয়াকত বের হয়ে আসে। তখনই রিয়াকে কিডন্যাপ করা সেই 2 লোক সিঁড়ি দিয়ে রিয়াকে সাথে করে নিচে নামছিল। লিয়াকত তাদেরকে দেখতেই চিনে ফেলে। লিয়াকতের লোকজনদেরকে আসতে দেখে ছেলে দুটো দৌড়ে পালায়। এই সুযোগে রিয়া লিফটে উঠে পড়ে। তখনই টনি সেখানে এসে দেখে রিয়া লিফটে করে নিচে নামছে, তার হাতে মাছের সেই কাচের জার। গার্ডের সাথে ধাক্কাধাক্কির সময় শানুক আবারও পুরো বিল্ডিং এর মেইন সুইচ অফ করে দেয়। ততক্ষণে লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থেমে যায়। লিফটের দরজা খুলে গেলেই রিয়া হাঁটতে হাঁটতে কিছুটা সামনে গেলেই দেখে সেখানে সাম্বাইয়ের স্ত্রীর কুকুর মানে কান্নুকে বস্তায় ভরে রাখা। রিয়া বস্তার মুখটা খুলে দিতেই কান্নু বের হয়ে বিল্ডিং এর বাইরে যেতে শুরু করে। রিয়াও তার পিছু পিছু যায়। টনি সিঁড়ি দিয়ে নিচে নামার সময় জানালা দিয়ে উকি দিয়ে দেখে রিয়া কুকুরটার পিছনে পিছনে যাচ্ছে। তাড়াতাড়ি দৌড়ে নিচে আসে, কিন্তু ততক্ষণে রিয়া বিল্ডিং এর বাইরে চলে গেছে। তখনই দেখা যায় কিছুটা দূরে সেই সাইকো খুনি চলে এসেছে। টনি বিল্ডিং এর বাইরে এসে আশেপাশে খুঁজতে শুরু করে। তখনই দুজন লোক এসে টনির উপরে অ্যাটাক করে। টনি তাদেরকে মারতে মারতে একজনের মুখোশ সরিয়ে ফেলতেই দেখে এটা তো আসলে রিয়ার বাবা। ঠিক তখনই রিয়ার নানা এসে টনির মাথায় একটা ইট দিয়ে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে সেই সাইকো লোকটা রিয়াকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। টনিকে কিডন্যাপ করে রিয়ার বাবা আর নানা পুরনো একটা বাসায় নিয়ে আসে। আসলে কয়েকদিন আগে খবরে যখন রাজাত জানিয়েছিল টনি রিয়ার কিডন্যাপিং এর প্রাইম সাসপেক্ট, এরপর থেকেই রিয়ার পরিবারের লোকজন টনিকে সন্দেহ করতে শুরু করে। টনি বলে, আমি নিজেই তো রিয়াকে খুঁজছি, রিয়ার কিডন্যাপিং এর পেছনে আমার কোনো হাত নেই। কিন্তু রিয়ার পরিবারের লোকজন একথা কিছুতেই বিশ্বাস করে না। অপরদিকে যে কিডন্যাপ করেছিল তার ফোন অন করে তাদের বসকে কল দেয়। যেহেতু টনি তার ফোন নম্বর ট্র্যাক লিস্টে রেখে দিয়েছিল, তাই ফোন অন করার সাথে সাথেই টনির কাছে নোটিফিকেশন চলে আসে। সাথে সাথে টনি রিয়ার বাবাকে ঘরের মধ্যে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে বের হয়ে টনি রিয়ার কিডন্যাপারদেরকে কল দেয়। তাদের সাথে দেখা করতে গেলে লোক দুটো জানায়, আমরা মাছের ব্যবসা করে ভালোভাবেই দিন পার করছিলাম, এই কাজে অনেক টাকার অফার পেয়ে আমরা রাজি হয়ে যাই। কেজিএফ দেখার পর রকি ভাইয়ের মতো গ্যাংস্টার হওয়ার আশায় আমরা কোচিতে চলে
চলে আসি। কোচিতে আসার পর আমরা একদিন একটা অফার পাই, ছোট একটা বাচ্চাকে কিডন্যাপ করতে হবে আর আরেকটা কাজ ছিল একটা মাছের পটকে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি করতে হবে। আমরা সাজির কথা মতো টোল প্লাজা থেকে মাছের সেই পট নিয়ে ব্যাঙ্গালোর যাওয়ার একটা ট্রাকের ড্রাইভারের কাছে দিয়ে আসি। সেই কাজ শেষে আমরা রিয়াকে কিডন্যাপ করে নিয়ে আসি। যেই লোক রিয়াকে কিডন্যাপ করতে বলেছিল সে আমাদের 10B ফ্ল্যাটে থাকতে বলেছিল। বাচ্চাটা যেন কান্না না করে সেই কারণে আমরা তার সাথে সারাদিন খেলাধুলা করতাম। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু গতকাল সকালে সব গোলমাল পেকে যায়। বাসা থেকে বের হতে গেলে দেখি দরজার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। আসলে রাজাত তখন তার সেই আত্মীয়র সাথে দেখা করতে এসেছিল আর তার পাশের ফ্ল্যাটে কিডন্যাপাররা রিয়াকে কিডন্যাপ করে রেখেছিল। পুলিশ মানে রাজাতকে দেখে কিডন্যাপার দুটো ভয় পেয়ে রিয়াকে আবারও তার বাসায় রেখে আসার সিদ্ধান্ত নেয়। তাই যখন রাতের বেলা রিয়াকে সাথে নিয়ে বিল্ডিং থেকে বের হয়ে আসে তখনই লিয়াকতের সাথে তাদের দেখা হয়ে যায়। তাদের মারামারির এক পর্যায়ে রিয়া সেখান থেকে লিফটে উঠে চলে যায়। টনি কেইকে বলে মেয়েটা আমার সামনেই ছিল, তারপরও আমি তাকে বাঁচাতে পারিনি। কেই বলে এত চিন্তার কিছুই নেই, আমরা আবারও ওই বাচ্চাকে খুঁজে পাবো। গত রাতে তো পুরো বিল্ডিং এ বেশ শোরগোল পড়ে গিয়েছিল। এদিকে গত রাতেই সাম্বাইয়ের স্ত্রীর কুকুরটা আবারও হারিয়ে গেছে। টনির মনে পড়ে গতকাল রাতে সে রিয়াকে কুকুরটার সাথে দেখেছিল। কুকুরটা মানে কান্নু যেন আবার হারিয়ে না যায় তাই কয়েকদিন আগেই কান্নুর গলায় সে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। টনি তাড়াতাড়ি সেই জিপিএস এর লোকেশন ট্র্যাক করতে শুরু করে। এদিকে সেই সাইকো কান্নুকে আদর করার সময় তার গলায় সেই ট্র্যাকার দেখে ফেলে। ততক্ষণে টনি লোকেশন ট্র্যাক করে সেই বাসার কাছাকাছি চলে এসেছে। টনি তখন আসল কিডন্যাপার সামসুকে মেসেজ করে জানিয়ে দেয় সে রিয়াল লোকেশন পেয়ে গেছে। সেই সাথে টনি সামসুর কাছে রিয়াল লোকেশন পাঠিয়েও দেয়। এদিকে ডন সাম্বাই জেনে যায় টনি নামের এক পেট ডিটেকটিভ মাছের ডিল সম্পর্কে সব জানে। সাম্বাই বুঝতে পারে এটা সেই টনি যে তার স্ত্রীর কুকুর খুঁজে এনে দিয়েছিল। টনি দরজা খুলে দেখে সেখানে আর্নল্ড দাঁড়িয়ে আছে। আসলে রিয়ার বাবা মকবুলকে আর্নল্ড মাছের পট ডেলিভারি করতে পাঠিয়েছিল, কিন্তু সেটা হারিয়ে যাওয়ার কারণে মকবুল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সবাই ভাবে মকবুল তাদেরকে ধোকা দিয়েছে, তাই আর্নল্ড মকবুলের মেয়েকে কিডন্যাপ করার জন্য সামসুকে ভাড়া করে। তার লক্ষ্য ছিল মেয়ের বিনিময়ে মাছগুলোকে ফেরত চাইবে, কিন্তু তার আগেই সবকিছুতে গোলমাল পেকে যায়। টনি আর্নল্ডকে মারতে শুরু করলে সেই সাইকো খুনি এসে টনিকে আটকায়। এদিকে ডন সাম্বাই কেই এর বাসায় এসে বলে তোমার আন্টি কিছু বাজার করতে দিয়েছে, তাই আমার সাথে একটু বাজারে চলো তো। যাওয়ার সময় কেই খেয়াল করে বিল্ডিং এর গার্ডরা তাদের পিছু করছে। সাম্বাই পিস্তল বের করে বলে আমি যা বলছি চুপচাপ তাই করো। সাম্বাই কেইকে নিয়ে লিয়াকতের আস্থানায় এসে বলে ডন সাম্বাই আবারও ফিরে এসেছে। অপরদিকে টনিকে মেরে সেই সাইকো টেনে হিচড়ে নিয়ে আসে আর আর্নল্ড একটা গর্ত খুঁড়তে থাকে, কারণ সেখানে সে টনিকে পুঁতে রাখবে। সেখানে থেকে বেশ কিছু দূরে আশেপাশে বেশ কিছু কুকুর আর রিয়াকে ছোট একটা খাঁচায় আটকে রাখা। সাইকো লোকটা বড় একটা কুকুর এনে রিয়ার খাঁচায় ছেড়ে দেয় যেন রিয়াকে ওই কুকুরটা খুবলে খায়, আর এই সাইকো সেই পৈশাচিক দৃশ্যের আনন্দ পাবে। কুকুর দিয়ে বাচ্চাদেরকে মেরে আনন্দ নেওয়ার জন্যই এই সাইকো এতদিন সব বাচ্চাদেরকে কিডন্যাপ করত। তখনই টনি উঠে কুকুরের গলার চেন ধরে আছাড় মেরে কুকুরটাকে সেখানেই মেরে ফেলে। টনি রিয়াকে নিয়ে বাইরে আসার সময় দেখে ততক্ষণে সেখানে সামসু চলে এসেছে। টনি সামসুকে বলে রিয়াকে বাসায় পৌঁছে দিতে। টনি মাছের জার নিয়ে যখন তার এজেন্সি থেকে রওনা দেয় তখনই কেই তাকে কল করে জানায় ডন সাম্বাইয়ের লোক তাকে কিডন্যাপ করেছে। কেই বলে যাকে পুরো দুনিয়ার পুলিশ খুঁজছে সে ওই মোটকা আন্টির স্বামী। লিয়াকত বলে যদি তোর গার্লফ্রেন্ডকে জীবিত দেখতে চাস তাহলে মাছগুলো নিয়ে আমি যে ঠিকানা দিচ্ছি সেখানে চলে আয়। টনি লোকেশন চেক করার সময় কানাক কল দিয়ে বলে যদি বাচ্চাটাকে জীবিত চাস তাহলে মাছগুলো নিয়ে আমার কাছে আয়। আসলে সামসু যখন রিয়াকে নিয়ে তার বাসার দিকে যাচ্ছিল তখন কানাকের লোকজন এসে রিয়াকে আবারও কিডন্যাপ করে নিয়ে যায়। কানাক আর সাম্বাই তার লোকজনদেরকে একই ঠিকানায় আসতে বলে। কিছুক্ষণ পর টনি সেখানে আসে। টনির হাতে মাছের জার দেখে লিয়াকত এগিয়ে আসলে তখনই সেখানে সামসু এসে বেশ কিছু কুকুর ছেড়ে দেয়। কুকুরগুলো সবাইকে তাড়া শুরু করলে টনি কেই আর রিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাকি লোকজনও তাদের পিছু করতে শুরু করে। টনি তখন কেইকে বলে তুমি রিয়াকে নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ো, আমি কিছুক্ষণ পর এসে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এরপর সেই মাছের ট্যাঙ্ক নিয়ে শুরু হয় এক লঙ্কা কাণ্ড। 3 গ্যাং এর লোকজন সবারই সেই মাছ চায়, কারণ এই মাছ যে পাবে সেই হয়ে যাবে 30 কোটির মালিক। তবে টনি কি আর সহজে এই মাছের ট্যাঙ্কে হাতছাড়া করবে? সবার থেকে বাঁচতে সে মাছের ট্যাঙ্ক নিয়ে একটা রাইডে উঠে পড়ে। এদিকে রজত দুজন পুলিশ অফিসারকে নিয়ে জগিং এর ড্রেস পরে জন সাম্বাইকে ধরতে বেরিয়ে পড়ে। সবাই যখন মাছের ট্যাঙ্ক নিয়ে ব্যস্ত তখন ডন সাম্বাই পালানোর জন্য গাড়ির কাছে এসে দেখে গাড়ির ভিতরে টনির বাবা বসা। তাকে দেখেই সে চিনতে পারে এটাই সেই লোক যে তার ছবি তুলেছিল। সে টনির বাবাকে ধরে বলে তুই নিশ্চয়ই এফবিআই এর হয়ে কাজ করিস। জোশ বলে এফবিআই কেন, আমার তো এসবিআই ব্যাংকেও অ্যাকাউন্ট নেই। মোর কথা হচ্ছে আমি এক বোকা শোকা ডিটেকটিভ। আজ
পর্যন্ত আমি কোনো কেস সলভ করতে পারিনি, আমার কপাল খারাপ, তাই সেদিন আপনার ছবি তুলে নিয়েছিলাম। সাম্বাই কোনো কথা না শুনে টনির বাবাকে তার সাথে নিয়ে যায়। এদিকে পার্কের মধ্যে সেই ফিশ ট্যাঙ্ক নিয়ে এখনো লঙ্কা কাণ্ড থামেইনি। এই ধাওয়াধাওয়ির মাঝে কানাকের ছেলে একসময় ফিশ ট্যাঙ্ক আর রিয়াকে ধরে ফেলে, আর একজন এসে তাকে একটা লাথি মারতেই রিয়া পানির মধ্যে পড়ে যায়। সাথে সাথেই টনি পুলের মধ্যে লাফ দেয়, আর লোকটা পড়ে যেতেই টনির বন্ধু সানপু এসে ফিশ ট্যাঙ্ক নিয়ে পালিয়ে যায়। টনি রিয়াকে বাঁচিয়ে সেখানে আসতেই বাকি সবাই পুলের মধ্যে এসে ঝাঁপিয়ে পড়ে। তখনই রাজাত এসে বলে সিনেমা শেষে না, পুলিশাত সময় মতোই চলে এসেছে, সবাই যার যার হাত উঁচু করে পানি থেকে উঠে আসো। রাজাত সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় দেখে টনি সেখানে বসে আরামে পিৎজা খাচ্ছে। রাজা টনিকে বলে দেখেছিস, আমি 30 কোটি টাকার মাছ পেয়ে গেছি, আর ইন্টারন্যাশনাল ডন সাম্বাইকেও গ্রেফতার করেছি। আসলে সে যাকে গ্রেফতার করেছে সেই লোকটা সাম্বাইয়ের বডিগার্ড, আর তার হাতে নকল মাছের বয়েম। অথচ রাজাত ভাবছে এটাই নাকি ইন্টারন্যাশনাল ডন, আর তার হাতে 30 কোটির মাছ। রাজাত চলে যাওয়ার সময় কেকে টিটকেরি করে বলে তুমি ভুল মানুষকে পছন্দ করলে, একদিন পস্তাবে। আর এদিকে রাজাত চলে যেতে কেই টনিকে জিজ্ঞেস করে আসল মাছগুলো কোথায়, কিন্তু টনি কোনো উত্তর না দিয়ে মিটি মিটি হাসতে থাকে। গল্প চলে আসে এই ঘটনার কয়েক মাস পরে। কয়েক বছর আগে যে গল্পটা মেক্সিকোতে শুরু হয়েছিল সেটা এখন শেষ করার সময় এসে গেছে। জোশ তার ছাত্রদেরকে গর্ব করে বলে সেই গল্পের শেষটা আমিই করেছি। সবাই জিজ্ঞেস করে কিন্তু আসল ডন পিটার সাম্বাইয়ের কি হলো? জোশ বলে সাম্বাই যখন কান্না করতে করতে আমার কাছে ক্ষমা চায় তখন আমার নরম মনটা গলে যায়, তাই তাকে আমি ক্ষমা করে দিই। কিন্তু আসল ঘটনা ছিল পুরোপুরি উল্টো। ডন সাম্বাই উল্টা তাকে দয়া করে হাত পা বেঁধে রাস্তার পাশে রেখে চলে যায়। মানে এই লোকের ফাপড়বাজি কখনোই শেষ হবে না। জোশ বলে এ আর আমার জন্য এমন কি, আবারও বড় কোনো কেস শুরু করব। ওই বেচারাকে এমন শিক্ষা দিয়েছি যে সারা জীবনে আর কোনোদিনও ডনগিরি দেখানোর সাহস পাবে না। এখন দেখো গিয়ে বেঁচে থাকার জন্য হয়তো কোনো রেস্টুরেন্টে থালা বাসন পরিষ্কারের কাজ করছে। সবাই জিজ্ঞেস করে শুনেছি আপনার ছেলে নাকি 30 কোটি টাকার মাছগুলো পুলিশের কাছে ফেরত দিয়ে এসেছে। জোশ বলে এছাড়া আমার ওই বলদ ছেলের আর কোনো যোগ্যতা আছে নাকি? তার কাছে তো আমার মতো বুদ্ধি নেই। 30 কোটি টাকার মাছগুলো পুলিশের কাছে জমা দিয়ে বদলে একটা ফুলের মালা নিয়ে এসেছে। কত বড় বোকা হলে মানুষ এমন কাজ করে। অপরদিকে টনিকে দেখা যায় সে বেশ দামি ব্র্যান্ডের একটা গাড়ি নিয়ে তার এজেন্সির সামনে এসেছে। টনি বলে প্লাটিনাম আরোয়ানা এমন এক মাছ যা মানুষের ভাগ্য একদম চকাচক করে দিতে পারে। যখনই সব ঝামেলাগুলো শান্ত হয়ে গিয়েছিল তখন টনি সেই মাছগুলো পুলিশের কাছে ফেরত দিয়ে আসে। টনি তার অফিসের সামনে আসলেই দেখা যায় কেই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অফিসের ভেতরে গোপন একটা দরজা খুলতেই কেই হতবাক হয়ে টনির দিকে তাকিয়ে থাকে। আসলে এই কয়েক মাস টনি সেই মাছগুলোকে তার কাছে রেখেছিল। এরই মাঝে সেই মাছের ডিম থেকে পোনা হয়, আর সেগুলোকে বড় করে সে রীতিমতো একটা ফিশ ট্যাঙ্ক বানিয়ে ফেলেছে। আর আসল মাছগুলোকে পুলিশের কাছে ফেরত দিয়ে আসে, কারণ সেই মাছগুলোকে পুলিশ খুঁজছিল। পুলিশের কাছে ফেরত না দিলে তারা সবসময় টনির পেছনে পড়েই থাকতো। যেহেতু এখন মাছগুলো পাওয়া গেছে তাই আর কেউ টনিকে নিয়ে কখনো সন্দেহ করবে না। টনি একটা মাছ দিয়াকে উপহার দেয়, আর একটা মাছ সামসুকে। সে এতটাই চালাক যে আর কাউকে 2টা মাছ দেয় না, না হলে তারাও তো বাচ্চা উৎপাদন করবে। টনি পুলিশকে 30 কোটি টাকার মাছ ফেরত দিয়ে এসেছে, আর এখন তার কাছে যেই মাছ আছে সেই মাছের দাম 300 কোটি টাকা। অপরদিকে অ্যাপার্টমেন্টের নোটিশ বোর্ডে ডন সাম্বাই একটা নোটিশ রেখে যায়। সে লিখেছে একটা আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে আজ পর্যন্ত কেউ এমন ব্যবহার করতে পারেনি। একদিন না একদিন আমি ঠিকই ফিরে এসে তোর মতো স্ত্রীর কাছ থেকে সব বদলা নিব, আর যেদিন আমি ফিরে আসবো সেদিন ললি তোর আর তোর ওই পালা কুকুর কান্নুর জীবনের শেষ দিন হবে। না জানি ডন সাম্বাই এবার কি হয়ে ফিরে আসবে, আর কার কার কপালে দুঃখ আছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।